সবাই করতালির মাধ্যমে আমরা অতিথিদের শুভেচ্ছা জানাই। আমন্ত্রণ জানাচ্ছি খুশি সরকারকে আমাদের আজকের বিশেষ অতিথি মাসুদুর রহমান স্যারকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। মোহাম্মদ আরিফুল ইসলাম সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ স্যারকে ফুল দিয়ে বরণ করে নেবে অত্র বিভাগের শিক্ষার্থী শ্রাবণী রানী পাল। সবাই করতালির মাধ্যমে আমাদের অতিথিদেরকে বরণ করে নেবে। এবারে ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন বিভাগীয় প্রধান গণিত গাইবান্ধা সরকারি কলেজ স্যারকে ফুলের শুভেচ্ছা জানাবে মাহিয়া তাওফিকা নীলা। আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি মোহাম্মদ আব্দুল মনিম স্যারকে ফুল দিয়ে বরণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জামিয়াতুল জিকু। এবারে আমাদের নাইমুল স্যারকে বরণ করে নেবেন মোহাম্মদ রাশেদ, চতুর্থ বর্ষ পদার্থবিজ্ঞান বিভাগ। সবাই একটু জোরে হাত তালি দেব। এবারে আমাদের ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক স্যার শিয়াবুদ্দিন স্যারকে আমাদের মধ্যে বরণ করে নেবেন শ্রী দীপ কুমার চাকি। সবাই একটু জোরে হাত তালি দেব। আমাদের অর্থ ডিপার্টমেন্ট আমাদের প্রিয় শিক্ষিকা আমাদের ইমামকে ফুল দিয়ে বরণ করে নেবেন মোহাম্মদ ছাকলাই। এটা তো ছবি থাক ম্যামকে ছবি ও এটা সবাই একটু জোরে হাত দেবো আমরা। এই পর্যায়ে আমাদের সম্মানিত অতিথিদেরকে ফুলের শুভেচ্ছা জানানো, তাদেরকে আমরা তাদের আসনে বসার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আমাদের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য সিনিয়র বড় ভাই এবং বড় আপুদের বিশেষভাবে অনুরোধ করা হলো। প্রথমেই আমাদের বরণ করে নেবে মোসাম্মদ আজমির। লেখা লাগে না। মোহাম্মদ আজমির, মোহাম্মদ ছাকলাই, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ খালেদ, মোহাম্মদ মুর্তজা, হিমাদ্রি বর্মন, দীপ কুমার চাকি। আপনারা সবাই নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেবেন। নবাগত শিক্ষার্থীদের অনুরোধ করছি আপনারা ফুলের শুভেচ্ছা গ্রহণ করুন। সবাই একটু জোরে রাখতে দেবেন। আচ্ছা, আমাদের নবাগত শিক্ষার্থীর মধ্যে অন্তত দুইজনকে আমাদের মহোদয় অধ্যক্ষ মহোদয় ফুল দিয়ে শুভেচ্ছা দেবেন। দুজন ছেলে আসো, সবাই একটু জোরে হাত তালি দিব। আবারও ফুল দিয়ে শুভেচ্ছা দেবেন আমাদের অধ্যক্ষ মহোদয় এবং আমাদের মাসুদুর রহমান স্যার। সবাই একটু জোরে হাত তালি দেবেন। আবারও আমাদের নতুন ছাত্রদের বরণ করে নেবেন আমাদের ডক্টর ইসমাইল হোসেন স্যার, বিভাগীয় প্রধান গণিত বিভাগ। সবাই জোরে হাত তালি দেব। আবারও বরণ করে নেবেন আমাদের সভাপতি এবং আমাদের বিভাগীয় প্রধান আব্দুল রহিম স্যার। সবাই একটু জোরে হাত তালি দেব। আর দুজন আসো।
আবারও আমাদের মধ্যে ফুল দিয়ে বরণ করে নেবেন মোহাম্মদ আরিফুল ইসলাম স্যার, সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান। সবাই একটু জোরে হাত তালি দেবো। আবারও ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের নাইমুল হোসেন স্যার, পদার্থবিজ্ঞান বিভাগ। এবার সকল নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেবেন অর্থ বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা। আমি সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বাকি নবাগত স্টুডেন্টদের ফুল দিয়ে বরণ করে নেবেন। সবাই একটু জোরে বরণ করে দেবো আমরা। ভাই এদিকে চলুন ভাই, এদিকে এদিকে একটু দাঁড়াও। সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার আমরা আশাবাদী সকলে একসঙ্গে হাতে হাত মিলে এগিয়ে যাব বহুদূর। আপনারা একটু ফুলগুলো হাতে নিয়ে উঠেন। আপনাদের চিত্রগ্রহণ করা হবে, ফুলগুলো একটু হাতে নিয়ে উঠিয়ে রাখুন। আমাদের মধ্যে আবার উপস্থিত হয়েছেন মোহাম্মদ মমিনুল ইসলাম, বিভাগীয় প্রধান রসায়ন সহযোগী অধ্যাপক, এবং আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন রাহেনুল ইসলাম পল্লব, সহযোগী অধ্যাপক রসায়ন। জনাব মোহাম্মদ মমিনুল ইসলামকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করার জন্য হিমাদ্রি বর্মনকে অনুরোধ করছে। সবাই একটু জোরে হাতে দিব আমরা। এবার জনাব মোহাম্মদ রায়হানুল ইসলাম পল্লব খানকে ফুল দিয়ে বরণ করে নেবেন আজমির। রায়হানুল ইসলাম পল্লব স্যার, সহকারী অধ্যাপক, গাইবান্ধা রসায়ন বিভাগ, গাইবান্ধা সরকারি কলেজ। আজকে এই আনন্দঘন মুহূর্তে এতগুলো উৎফুল্ল মুখ দেখে মনে হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান বিভাগের আঙিনা ভরে উঠেছে ফুলের সমারোহে। আমরা আশাবাদী সকলে একসঙ্গে হাতে হাত মিলে এগিয়ে যাব বহুদূর। নবীনদের আনন্দে উচ্ছ্বসিত হয়ে আমার আজ কবিতার কয়েকটা লাইন বলতে খুবই ইচ্ছা করছে।
পাঠ করছি বিপুল চন্দ্র বর্মণের লেখা হে নবীন কবিতা। হে নবীন, এসো তোমরা নবশিক্ষার ছায়াতলে, নতুন প্রভাত এনে দিবে দুষ্টু তিমির পদতলে। এসো তোমরা প্রত্যয় নিয়ে জানবে নতুনের আলো, দূর করবে সমাজ থেকে কুশিক্ষা নামের কালো। এসো তোমরা হাতে নিয়ে জ্ঞানের বরণ ডালা, এই জগৎকে পরিয়ে দিবে সুশিক্ষারই মালা। তোমরা এসে সাজিয়ে দিবে শিক্ষার কুসুম কারণ, জ্ঞানের তীরে বৃত্ত করবে দুষ্ট দশানন। তোমাদের আগমনে হাজার কুসুম পাপড়ি দিবে মেলে, রাত্রি শেষে পূব আকাশে রক্তিম সূর্য দোলে। সুশিক্ষার এই আঙিনাটা তোমরা করবে ধন্য, শিক্ষাটাকে তোমরা কভু ভাববে না তো গণ্য। নবসাথীরা শপথ করো, বলো পুষ্টিত বিশ্ব চাই, হানাহানি ভুলে ব্যথার গ্লানি মুছে এসো মুক্তির পালুরায়। ধন্যবাদ। সবাই একটা জোরে হাততালি দিব। এবারে আমাদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল রহিম স্যার, বিভাগীয় প্রধান পদার্থবিজ্ঞান বিভাগ। তাকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। সভাপতি শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল রহিম, বিভাগীয় প্রধান পদার্থবিজ্ঞান বিভাগ, গাইবান্ধা সরকারি কলেজ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। পদার্থবিজ্ঞান বিভাগের 2024-25 শিক্ষাবর্ষে ভর্তিকৃত অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের আজকে নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সুযোগ্য অধ্যক্ষ স্যার প্রফেসর মোহাম্মদ সুলতান মাহমুদ। আমাদের উপাধ্যক্ষ স্যার আজকে বিশেষ কারণে উনি ঢাকায় অবস্থান করার কারণে আমাদের প্রোগ্রামে আসতে পারেন নাই। আমাদের মাঝে উপস্থিত আছেন শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক স্যার জনাব মোহাম্মদ মাসুদুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডক্টর ইসমাইল স্যার। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আরিফুল ইসলাম স্যার। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন রসায়ন বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মমিনুল ইসলাম স্যার। এছাড়া রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রাহিনুল ইসলাম পল্লব স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা তোমাদের সহযোগিতায় আজকে আমরা এখন পর্যন্ত আসতে পেরেছি, তবে তোমাদের উপস্থিতি অনেক কম। এটা খুবই দুঃখজনক। মানে ফিজিক্স ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পরে আমার মনে হয় যদি সুযোগ থাকতো যে অন্য কোথাও চলে যাওয়ার, আমরা মনে হয় বিভাগে কোনো সাবজেক্টে পেতাম না। যারা আছে মানে এরা হচ্ছে ওই অ্যাটিটিউড থেকে মনে হয় তোমাদের যে সারা রাত ফরমালিনের মধ্যে চুবানো ছিল, ওখান থেকে তুলে নিয়ে সেখানে বসানো হয়েছে। কোনো মুভমেন্ট নেই, কোনো এক্সপ্রেশন নেই, কোনো কিছু তোমাদের মধ্যে নেই, উপস্থিতি এত কম। আমার সাথে মাঠের মধ্যে কিছু স্টুডেন্টের দেখা হয়েছিল, তাদের বললাম তোমরা মাঠের মধ্যে কেন, কিন্তু ওদের মধ্যে কোনো ফিলিংস দেখলাম না যে আজকে যে নবীনবরণ। আজকে আমার মনে হচ্ছে প্রিন্সিপাল স্যার আমাকে বলছিলেন যে নবীনবরণ অনুষ্ঠানটাকে অ্যাভয়েড করা যায় না, আমার মনে হচ্ছে ওটাই ভালো ছিল। হ্যাঁ, কারণ স্যারদের আমরা এখানে বিভাগে ডেকে নিয়ে আসার পরে তোমাদের এই আমাদের বিভাগের এই যে দৈন্য দশা, এটা মানে না দেখানোই ভালো ছিল। যা হোক আর কি, এখন এত কিছুর মধ্যেও আমাদের চলতে হবে, উপায় নেই। হ্যাঁ, আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করছি। যারা আসছেন তাদের অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তা অনুষ্ঠান ভালোভাবে শেষ হোক। আসসালামু আলাইকুম। আমরা করতালির মাধ্যমে আমাদের অতিথিদের শুভেচ্ছা জানাই। এবারে আমি নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকে মেহেদী হাসানকে আমন্ত্রণ জানাচ্ছি তার অনুভূতি প্রকাশের জন্য। প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত
আজকের এই অনুষ্ঠানে মাননীয় আপনার প্রধান শিক্ষক মন্ডলী নবীন সচিব বন্ধুবান বড় ভাইয়া আপুরা এবং অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের নতুন ছাত্রদের জন্য আয়োজিত আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমরা আপনাদের সবাইকে আমাদের সাথে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের জীবনের শুরুতে এরকম সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য সম্মানিত অত্যন্ত রাষ্ট্রীয় সকল শিক্ষক শিক্ষাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের একজন নবাগত শিক্ষার্থী হিসাবে আমি মহান শিক্ষার কাছে শুকরিয়া জানাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে চাই, ঠাকুরের নবীন আনন্দে রাজধানী কাটিলাম সন্ধ্যে চিরতারে বর্ণিনী কবিদের বর্ণিনী ভরে দিল বকুলের গর্বে। জীবনে অতি গুরুত্বপূর্ণ একটি পর্বের সফল সমাপ্তির পর আজ আমরা সম্পূর্ণ নতুন এবং মুক্তজ্ঞানের রাজ্যে প্রবেশ করছি। এখানে রয়েছে জ্ঞান চর্চার উন্মুক্ত অবকাশ এবং স্বাধীন চিন্তা বিকাশের অপূর্ব সুযোগ। নিরন্তর সাধনা ও পঠন পাঠনের মাধ্যমে বিকশিত হোক আমাদের মেধা ও মননশীলতা, এটাই আমাদের প্রত্যাশা। আমরা বিষয়টি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমাদের এই প্রতিষ্ঠান থেকে পড়ালেখা শেষ করে অনেক সফল ব্যক্তি হিসাবে দেশ ও আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন। ডাক্তার, প্রকৌশলী, রাজনীতিক, সাহিত্যিক, সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী পরবর্তী জীবনে প্রতিষ্ঠা লাভ করেছেন। আমরাও তাদের মতো এই প্রতিষ্ঠানের তথা দেশ ও জাতির মুখ উজ্জ্বল করব। দেশকে এই কলেজের একটি মহান ঐতিহ্য খ্যাতি রয়েছে। এখানকার শিক্ষা শৃঙ্খলা, ছাত্র শিক্ষক সুসম্পর্ক অত্যন্ত চমৎকার। পাবলিক পরীক্ষাগুলোতে এই কলেজের স্তরীয় সাফল্য আলোচিত হয় প্রতি বছরে। কলেজের সম্মানিত শিক্ষকগণ যার বিষয়ে অত্যন্ত পারদর্শীলতায় সাক্ষ্য রেখে চলেছেন। কলেজের ক্লাসরুমগুলো অত্যন্ত সুসজ্জিত ও শিক্ষার্থী বান্ধব। কলেজ গ্রন্থাগারে রয়েছে অসংখ্য প্রয়োজনীয় সহায়ক ও গ্রন্থাবলী আমাদের জ্ঞান অর্জনের সহায়ক হবে বলে প্রত্যাশা করছি। এই কলেজের অধ্যক্ষ মহোদয়, শিক্ষক মন্ডলী সারা দেশে পরিচিত ও সমাদিত। আমাদের এই সাফল্য আমাদের অনুপ্রাণিত করে। এরকম একটি কলেজে একজন শিক্ষার্থী হতে পারাটা নিঃসন্দেহ গর্বের বিষয়। আশা করি কলেজ জীবনে আসন্ন দিনগুলো আমরা সফলভাবে অতিবাহিত করতে পারবো। লেখাপড়া সহ প্রাথমিক ক্রমিক কার্যক্রম আমরা কলেজের সুনাম বয়ে আনতে পারবো বলে আশা করি। প্রতিষ্ঠানের ক্যাম্পাস, ক্লাসরুম, প্র্যাকটিক্যাল ল্যাব, লাইব্রেরি, ক্যান্টিন সবকিছুতেই আজ আমাদের কাছে অতি আপন মনে হচ্ছে। এই কলেজে আমাদের গণগত দিনগুলো মধুময় হয়ে উঠবে তাতে কোনো সন্দেহ নেই। আজ আমরা নতুন প্রাণশক্তি ও অভিজ্ঞ সম্ভাবনা নিয়ে এখানে এসেছি। আমরা এসেছি সুন্দর ও উজ্জ্বল আগামী গড়ার প্রত্যাশা নিয়ে। আমাদের সারম্বরে পালন করে নিয়ে আমাদেরকেও ঐতিহ্য রক্ষার সুমহান দায়িত্বে অংশীদার করে নেওয়ার জন্য শ্রদ্ধেয় বড় ভাইয়া ও আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। তরুণদের কবি সুকান্ত ভট্টাচার্যের ভাষায় বলি, কে যেন পূজ্য গোমরার তাকে শুনতেছি। পরিশেষে প্রান্তীয় ওই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দের উজ্জ্বল ও ভবিষ্যৎ বিজয়ী কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই একটু করতালি দেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি মাহিয়া তাওফিকা মিঠাকে, নবাগত শিক্ষার্থী, তার অনুভূতি প্রকাশের জন্য। নতুন পথে পা বাড়ান, স্বপ্নকে পরেশান, জয়গানুকে বই ডাকে, আমাদের শুরু আছে। এখানে উপস্থিত সম্মানিত অধ্যক্ষতার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা এবং আমার সহযোদ্ধারা, সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে সুন্দর আয়োজনের জন্য সত্যিই আমাদের মুগ্ধ করে। আপনাদের আন্তরিক সুশৃঙ্খল পরিচালনায় আমরা নিজেকে বিশেষ ও স্বাগতপূর্ণ মনে করছি। অধ্যক্ষ স্যার সহ সকল শিক্ষক ও আয়োজকদের এর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞ। আমাদের এই দিনটি আজকে আমাদের এই দিনটি জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে। সবাই একটু জোরে হাততালি দেবো।
এই পর্যায়ে আমাদের সিনিয়র ভাইদের মধ্যে বক্তব্য পেশ করবেন মোহাম্মদ আলমগীর হোসেন, চতুর্থ বর্ষ পদার্থবিজ্ঞান বিভাগ। ভাইকে বক্তব্য দান করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমাদের বিভাগীয় প্রধান স্যার সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় এবং পরিবার ছোট ভাই ও বোন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং দ্বিতীয়বারের মতো সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনার্স ফাইনাল ইয়ার, আজকে একটা কথা মনে পড়ে গেল যে আজ থেকে 4 বছর পূর্বে যখন আমরাও তোমাদের মতো নবীন হয়ে এই ডিপার্টমেন্টে প্রথম আসছিলাম, তখন এই দিনটার কথা স্মৃতি আসলে চাওয়ানো হয়ে গেল। তখন ঠিক একইভাবে ভীত, সম্ভ্রস্ত এবং সংকোচ মনে এসেছিলেন এই ডিপার্টমেন্টে। তো সেখান থেকে ভাবছিলাম কি হবে কি হবে না, কি পাবো কি পাবো না, কোন পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে, এই ধরনের ভয় কাজ করতেছিল। আমি মনে করছি এটা স্বাভাবিকতা, তোমাদের এই ধরনের কাজ করছে। তো বিগত 4 বছর এই পদার্থবিজ্ঞান পরিবারের সঙ্গে থেকে এতটাই বলবো শুধু যে যতটুকু পেয়েছি আমি মনে করি বিশ্ববিদ্যালয়ে যে যতটুকু পাওয়া দরকার তার চেয়ে অধিক। তো সেদিক থেকে আমি নবীনদের জন্য কিছু কথা বলবো যেটা মনে রাখা দরকার, যে তোমরা সামনে যে আরো 4 বছর থাকবা, এই 4 বছরে আমাদের এই ল্যাব, ক্লাস, নোট এবং প্র্যাকটিক্যাল বিভিন্ন ধরনের আমাদের যে আনুষঙ্গিক কাজ আছে, এগুলোকে অনেক সমস্যা ফেস করতে হয়। তো এগুলোকে উঠতে গিয়ে 4টা বছর শেষে তোমাদের এই বিভাগ কোনো সমস্যা পড়লে, কোনো ধরনের প্রবলেমে পড়লে স্যাররা একেবারে নিজের মতো করে করবে, যেটা আমরা পেয়েছি সবসময়। বিশেষ করে আমাদের বিভাগীয় প্রধান স্যার আব্দুল রহিম স্যারের কথা না বললেই নয়। তো তিনি আমাদের সবসময় আমাদের যে নিজের পরিবারের মতো করে রাখছেন, এটা আমাদের বলতে হয়। আর প্রিয় নবীন ভাই বোনদের জন্য কিছু কথা বলে দিতে চাই যে ডিপার্টমেন্ট আসলে শুধু পড়াশোনার জায়গা না, এটাকে সাজাতে হয় আচরণ এবং সুশৃঙ্খলার মাধ্যমে। আশা করছি তোমরা বুঝতে পারছো যে ডিপার্টমেন্ট শুধু যেন পড়াশোনার উদ্দেশ্য না হয়, এটাকে সাজানো গোছানো করতে হবে সুশৃঙ্খল এবং আচরণটা ভালোর মাধ্যমে। আর একটা কথা বলতে চাই যে বিশ্ববিদ্যালয় জীবনে সর্বোচ্চ সিজিপিএ পাওয়াটা আমাদের সাফল্য না, আমাদের সাফল্য হচ্ছে সেটাই হবে যদি আমরা মানুষের মতো মানুষ হতে পারি। আর একটা কথা বলবো যে বিশ্ববিদ্যালয়ে ভালো বন্ধু বাছাই করাটা খুব জরুরি, যেটা কিনা ভবিষ্যতে তোমাদের জীবন কোন দিকে যাবে, সাফল্যের কোন উচ্চ শিখরে যাবে সেটা বলে দিবেন। যাই হোক, আজ তোমরা যে যাত্রা শুরু করলে আমি চাই সেটা হোক নৈতিকতা, দায়িত্ববোধ সমৃদ্ধ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবার সার্বিক সফলতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের অতিথি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রসায়ন, স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। মমিনুল ইসলাম। স্যারকে অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই নবীনবরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অত্র কলেজের সুদক্ষ অধ্যক্ষ মহোদয়, উপস্থিত শিক্ষক পরিষদের সম্পাদক, উপস্থিত অত্র বিভাগের বিভাগীয় প্রধান এবং আজকের অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত গণিত বিভাগের বিভাগীয় প্রধান, অ্যাকাউন্টিং বিভাগের বিভাগীয় প্রধান এবং যাদের জন্য এই অনুষ্ঠান
প্রবীণ এবং প্রবীণ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। যাই হোক, আমার পরিচয় অলরেডি জেনেছ। আমি কেমিস্ট্রির সহযোগী অধ্যাপক। কেমিস্ট্রি আর ফিজিক্স একেবারেই রিলেটেড একটা অংশ। তোমরা 2 বছর কেমিস্ট্রি পড়বা, এটি কিন্তু আমার পরিচয় তোমাদের সাথে। 2 বছর তোমাদের আমার সঙ্গে সাক্ষাৎ করতেই হবে, মানে ক্লাসে যেতেই হবে, এটা তোমরা অলরেডি জানোই। আর কেমিস্ট্রি আর ফিজিক্স পড়াশোনার সাথে সাথে কার্যক্রমের মধ্যে অনেক নেই। আমি এভাবেই পরিচয়টা দিতে পারি। মানে আমরা যখন সকালে ঘুম থেকে জেগে উঠি, তখন প্রথম যে কাজটা আমাদের, ঘুম থেকে উঠে লাইট জ্বালানো, ফজর নামাজ পড়বো, লাইট জ্বালাতে হবে। এই যে লাইট জ্বালানো, এটা কার কাজ? ফিজিক্স। লাইটটা ফিজিক্সের অবদান। তারপর আমরা ওয়াশরুমে যাব। ওয়াশরুমে আমরা দাঁত ব্রাশ করবো, পেস্ট ব্যবহার করবো। এই পেস্টটা কার? কেমিস্ট্রি। তারপর আমরা দাঁত ব্রাশ করবো, নামাজ পড়বো, তারপর সুযোগ থাকলে নাস্তা করবো। এই যে আমরা নাস্তাটা করবো, নিশ্চয়ই ভাত অথবা বিস্কিট, কার্বোহাইড্রেট, কেমিস্ট্রি। আর যদি ভাত রান্না করে খাওয়া লাগে, ভাত রান্না করে খাওয়া, চুলা জ্বালাবা, এই চুলাটা তোমার ফিজিক্স। তো তাও এই ফিজিক্স কেমিস্ট্রি একটা রিলেটেড জিনিস। আমি এখানে যে রূপপুর পারমাণবিক কেন্দ্র একটা ছবি দেখতে পাচ্ছি, তোমরাও দেখতেছো। এখানে কিন্তু কেমিস্ট্রি, নিচে দেখো কেমিস্ট্রি, কিন্তু ইউরেনিয়াম আছে। আর তোমরা হয়তো ভাববা স্যার ফিজিক্স এর, আসলে ফিজিক্স ঠিক আছে, কিন্তু আমার কিন্তু উপাদান কেমিস্ট্রি। তো যাই হোক, কেমিস্ট্রি ফিজিক্স এটা আমরা সবাই কম বেশি জানি। সেভাবেই তোমরা এখানকার পড়ালেখা শেষ করবে এবং ভালো কিছু করবে। আমি ছোট্ট একটা কথা বলি, আমি অ্যাজ এ শিক্ষক, এখনো ছাত্র, কারণ এখনো আমি পড়ালেখা করি। পড়ালেখা করতে হয় তোমাদের জন্য অথবা নিজের জন্য। আমি তোমাদের যেটা বলবো, প্রত্যেক দিন আমাদের জীবন থেকে একটা করে দিন চলে যায়। আমাদের আয়ু কিন্তু খুবই সীমিত। প্রত্যেক দিন অন্তত দিন শেষে একবার চিন্তা করবো, আমি আজকে সারাদিন নিজের জন্য অথবা সমাজের জন্য কি কাজ করলাম, একটুখানি চিন্তা করবো। প্রত্যেক দিন একবার করে অন্তত 1 মিনিট হলেও ভাববা, তাহলে দেখবা যে তুমি একটু হলেও তোমার বিবেকের ধারণা হলেও কিছুটা অবদান রাখার চেষ্টা করবা প্রত্যেক দিন। আমি যেমন সিম্পল, আমি কলেজে এসে ভাবি যে স্যার আজকে কলেজে আমি আসলাম, আমি আজকে কয়টা ক্লাস নিলাম, অথবা আমি আজকে কি পড়ালাম, অথবা আমি কয়টা খাবার দেখলাম। আমি একটু সামান্যতম মূল্যায়ন করার চেষ্টা করি। তোমরা আমার মনে হয় এরকম একটা যদি করো, তাই তোমরা নিজেকে মূল্যায়ন করতে পারবা। আমার মনে হয় তোমরা ভালো কিছু পাবা। ধন্যবাদ। আমরা আরো স্যারদের কথা শুনবো, স্যারের অনেক জ্ঞানগর্ভ কথা শুনবো। সবার এই শিক্ষা লাইফ সুন্দর হোক, এর উপর ভিত্তি করে ভবিষ্যৎ লাইফ আরো সুন্দর হবে, এই কামনা আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে তার তথ্যবহুল ও পরামর্শমূলক বক্তব্য প্রদানের জন্য। শুধু আমাদের মধ্যে আবার উপস্থিত হয়েছেন জনাব আফমা শহীদুর রহমান স্যার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ। তাকে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ করছি খুশি সরকারকে। আমরা সবাই একটু জোরে করবেন দেব। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ। স্যারকে বিশেষভাবে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আসসালামু আলাইকুম।
আজকের এই নবীন অনুষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয় স্যার, উপস্থিত আছেন শিক্ষক পরিষদের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান, গণিত বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর ইসমাইল হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সভাপতি আব্দুল রহিম এবং অন্যান্য সহকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। সংক্ষেপে বলতে গেলে তোমরা এজন্য ভাগ্যবান যে লেখাপড়ার উদ্দেশ্য বিজ্ঞানী হওয়ার যে সিস্টেম সেটা থেকে তোমরা একটু দূরে আসছো। বইয়ের না মেডিকেল না কিছু না, কিন্তু গবেষণা কিন্তু থেমে নেই। গবেষক জীবনে তোমাদের প্রবেশ, তোমাদের ঘরের মধ্যে ঢুকেই আমার একটা কিছু ভালো লাগলো যে পিছনের যে নামগুলো লেখা আছে কোনো না কোনো পরীক্ষায় এনারা কম, কারো কর্ম দিয়ে, কারো নাম দিয়ে, কারো গবেষণা দিয়ে এবং বিশ্ব জগৎ থাকে। তো তোমরা এখানে ঢুকেই একটা জ্ঞানের আভাস পাচ্ছ। 4 বছরের কথা বলছে তোমাদের এক বড় ভাই, আসলে কিন্তু সময় আছে 3 বছর। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো হচ্ছে মেইনলি 10 মাসের মধ্যে। 6 মাস চলে গেছে, ফোনকে আস্তে আস্তে তোমরা কিভাবে চলে যাবে এটা বুঝতে পারবো। ঢুকেছো, বুঝতে পারতেছো একটু কষ্ট হয়েছে, চান্স পাই নাই, অনেক কোনো কষ্ট নিয়ে এখানে আসছি, কিন্তু কাজ কিন্তু একই। 4 বছর পরে যখন কর্মক্ষেত্রে বিজ্ঞাপনে যাওয়া, তোমার এই ঢাকা ইউনিভার্সিটির ওরজি পরীক্ষার প্রশ্নপত্র, তোমার প্রশ্নপত্র একই প্রশ্নপত্র হবে, লেখাপড়াও সেম। শুধুমাত্র কলেজে না এসে বাড়িতে বসে থেকে চাকরি পাওয়া যাবে এটা মনে হয় সম্ভব না। আগে রেজাল্ট ভালো করতে হবে। বিজ্ঞানের ছাত্র হিসেবে 3 হিসেবে দামই দিবে না, হাই স্কুলের হওয়া দরকার। কিন্তু ভালোভাবে লেখাপড়া করলে এখান থেকেও যে ভালো কিছু হওয়া যায় তার প্রমাণ এই কলেজেই আছে। এই গতকাল আমার ডিপার্টমেন্টে একটা আসছিল, আমি যখন জয়েন করতে আগে, সেখান থেকে বিশেষ পাস করছে একবারে 1 মিনিট। 1 মিনিট তার ভালো লাগে নাই, পরে সে আমার শিক্ষাগারে না, সেই কলেজে দিতে আসে। ভালো লাগলো শুনে। ইংরেজি ডিপার্টমেন্টে এসেছে, হয়তো তোমাদের ডিপার্টমেন্টে দেখা যায় অনেক বড় বড় দলে চাকরি হয়েছে। ফলে ভিন্নমূল্যতে ভোগার কোনো কারণ নেই। আপনাদের কথাটা সে মনে হলো যে আমার ডিপার্টমেন্টে অ্যাকাউন্টিংয়েও ভর্তি হয়, কিন্তু পড়ালেখার উদ্দেশ্যে না, কোথায় যাওয়া যায়। সর্বশেষ দিন পর্যন্ত আমার টাকা পরিশোধ করতেই হবে, মাথার মধ্যে ঢুকে গেছে, এটা পরিশোধ করা যাবে না। তো বাধ্য হয়ে করতেছে, কিন্তু পরে চাকরি কিন্তু পাচ্ছে, তারা ভালো কিছু করতেছে। আশা করি তোমরা ভালো কিছু করবা। লাস্ট যে কথাটা বলবো, শুধু বসে থেকে মনে হয় নাম্বার দেওয়া যাবে না, কিন্তু পরিবর্তন নিয়ে এসে জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন তোমাদেরকে কি দিতে হবে? অ্যাসাইনমেন্ট দিতে হবে, নিজেরা পার্টিসিপেট করতে হবে। ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম আনতে চাচ্ছে। শুধু আসলাম, বসে থাকলাম আর চলে গেলাম, এভাবে নাম্বার পাওয়া যাবে না। একটু বিশ্ববিদ্যালয় ফ্লেভার করে আসলে তোমরা সেভাবে নিজেদেরকে গঠন করবা এবং প্রতিনিধিত্ব চিন্তা করবা। আমার বড় ভাই বলে গেলেন যে প্রতিনিধিত্ব চিন্তা করবা যে আমার সর্বশেষ উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যের জন্য আমি কি কাজ করতেছি, না আমি সমাজের স্রোত থেকে ভেসে দিচ্ছি। যা ভেসে দিলে মনে হয় আমাদের জন্য সেটা বুদ্ধিমানের কাজ হবে না। ভালো কিছু করতে হলে লেখাপড়া করতেই হবে, এবং যদি করতেই হয় আজ থেকে শুরু করতে হবে। 4 বছর পরে যে পড়ালেখা করে চাকরি নেব এটাও হবে না। আজ থেকেই তোমাকে ইতিহাস, ঐতিহ্য, বাংলা, ইংলিশ, ভূগোল সব জানতে হবে। যে সিলেবাসটা বিসিএসে দিয়ে দিচ্ছে, তোমরা দেখো সব বলে আছে। আমি পড়তেছি একটা সাবজেক্টে, কাজেই তোমরা ভালোভাবে লেখাপড়া করো, কলেজের সুনাম হবে, তোমাদের ব্যক্তিগত বছর হবে, কিন্তু আমাদের সর্বশেষ দেশেরও বিকৃত হবে। আমাদের দেশের মেধাবীরা বিদেশে গেছে, আসতেছে না। আমাদের খালি নেগেটিভ খবর, পজিটিভ কোনো খবর নেই। তো তোমরা পজিটিভ বাংলাদেশের দিকে এগিয়ে যাবা, অনেক দূর এগিয়ে গেছে, আশা করি সামনে আরো এগিয়ে যাবে। এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আমরা এবারে জনাব ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন, বিভাগীয় প্রধান গণিত, স্যারকে বিশেষভাবে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আসসালামু আলাইকুম। ভাই আজকে নবীন বড় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, অর্থ কলেজের সদস্য অধ্যক্ষ এবং শিক্ষক পরিষদের সম্পাদক এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান আর আমার ছেলের ছোট ছাত্রছাত্রী, আজকের এই অনুষ্ঠানে আমি কোন দিকে কথা বলবো আসলে আমি বুঝতে পারতেছি না। কারণ ফিজিক্স আর গণিত, আমি যখন আর কি গণিতে যখন অনার্স করি তখন আমি ফিজিক্স করি না গণিত করি এটা বুঝতে পারতাম না, যে এত আর কি গণিত এবং ফিজিক্সের মধ্যে এত সম্পর্ক। তোমরা দেখলা যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো গণিতের কোর্স করতেছো, আবার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্সে
এখানে পাশে যে ছবিটা আছে আর কি স্টিফেন হকিং, এটা একটু আগে আমাদের হিসাব বিজ্ঞানের স্যার বলে গেছে যে পরীক্ষায় আসে, এবং আমি 20তম বিসিএস বা 18তম বিসিএস এই স্টিফেন হকিং এর নাম তখন আর কি প্রথম ওই বিসিএস প্রিলিমিনারিতে দিয়ে দিয়েছিল যে স্টিফেন হকিং যে খুবই বিখ্যাত একজন, তারপরে যে একজন দার্শনিক, একজন পদার্থবিদ, তারপর একজন সাহিত্যিক। এই যে নামগুলো এখানে দিচ্ছে, এই নামগুলো প্রত্যেকের পিছনে একটা করে বড় ইতিহাস আছে। আর ওই ভদ্রলোক যাকে আমি হুইল চেয়ারে দেখা যাচ্ছে, তার নামটা আমি 3 থেকে 5 বছর মানে এতবার উচ্চারণ করছি যে সেটা আমি কাউন্ট করতে পারবো না আর কি। যে স্টিফেন ডাব্লিউ হকিং, এই হকিং এর তত্ত্বের উপরে আর কি আমার পিএইচডি ডিগ্রিটা, এবং এই পিএইচডি ডিগ্রি থিসিসের নামটাই হচ্ছে আমার যে থার্মোডাইনামিক্স এন্ড হকিং রেডিয়েশন অফ ব্ল্যাক হোলস। স্টিফেন হকিং এর এই থিওরিতে আমরা যখন মাস্টার্স পড়াশোনা করি তখন আমার এটার উপর খুব কিউরিয়াসিটি ছিল আর কি, যে আসলে কি এমন তত্ত্ব যে স্টিফেন হকিং কিন্তু তখন বেঁচে আছে, এবং বেঁচে থাকা অবস্থায় তার তথ্য কিন্তু আমরা মাস্টার্সে পড়াশোনা করছি এবং পরীক্ষায় আসছে, সেটা আমরা লিখিয়ে মাস্টার ডিগ্রি সার্টিফিকেট নিয়েছি। এরকম মানে আমার কাছে একটা অদ্ভুত লাগছে যে যে বেঁচে আছে, আমরা তো সাধারণত যে তথ্যগুলো পড়ি তারা সাধারণত গত হয়ে গেছে, কিন্তু এই স্টিফেন ডাব্লিউ হকিং একমাত্র ব্যক্তি যে আমরা মাস্টার্স যখন পড়াশোনা করি তখন তারই তত্ত্ব আমরা পরীক্ষায় লিখতেছি এবং তারই তত্ত্বের উপর আমরা সেমিনার করতেছি, সিম্পোজিয়াম করতেছি। এবং তোমরা জানো যে স্টিফেন হকিং এই কিন্তু খুব ছোটবেলায় আর কি মানে সে মোটর নিউরন নামে একটা দুরারোগ্য রোগে আর কি আক্রান্ত হয়, এবং ডাক্তাররা বলে দিয়েছিল যে সেই 21 বছরের মধ্যে মারা যাবে। 21 বছরের মধ্যে মারা যাবে না তারা মানে যখন বলে দিছে, তখন স্টিফেন হকিং কিন্তু জীবনে রাখা ছেড়ে দিয়েছে। এখন জীবনে রাখা ছেড়ে দেওয়ার পর তার বাবা মা তাকে বলেছিল যে তুমি বায়োলজিক্যাল সায়েন্সে পড়াশোনা করো, মানে মেডিকেলে পড়াশোনার জন্য তাকে উদ্বুদ্ধ করছে। স্টিফেন হকিং আসলে এতই সে আর কি মেধাবী, সে এই বায়োলজিক্যাল সায়েন্স বা মেডিকেল সায়েন্স থেকে মনে করছে না এটা খুব কম বুদ্ধিমানদের জন্য এটা আর কি পড়াশোনা করা, বা কম মেধাবীরা এটা পড়াশোনা করবে, আমি পড়াশোনা করবো হচ্ছে মানে পিওর সায়েন্সে মানে থিওরিটিক্যাল ফিজিক্স। এবং সে বেছে নিয়েছে ট্রিনিটি কলেজে যে গণিত এবং পদার্থের মিলিয়ে যে আর কি মানে বিজ্ঞানটা আর কি, যেটাকে আমরা এখন আর কি হায়ার যেটা আর কি স্টাডি হচ্ছে থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে বা পার্টিকেল ফিজিক্স নিয়ে। এখন থিওরিটিক্যাল ফিজিক্স আমরা বলি না, বলি পার্টিকেল ফিজিক্স, মানে কোন একটা কণা আর কি বিজ্ঞান, সেই বিজ্ঞানের উপর সে বলছে যে আমি এটার উপর পড়াশোনা করবো। এর মাঝে যখন দেখা গেল যে তার এরকম একটা অসুস্থতা, কিন্তু সে দমে যায়নি, এবং এই সময় অবশ্য তার বিয়ে শাদী হয়, এবং বিয়ের পর তার ওয়াইফ প্রথম যে একটা ওয়াইফ আর কি যে এই মহিলা তাকে এতটা সাপোর্ট করছে যে সে স্টিফেন হকিং নিজের ভাষায় বলে যে আমি তখন বেঁচে থাকার জন্য একটা অনুপ্রেরণা পেলাম। আর যেহেতু বেঁচে থাকার জন্য একটা অনুপ্রেরণা পেলাম, তখন আমি মনে করলাম যে না, যখন যা হবে হবে, কিন্তু আমি এখন আমি পড়াশোনাটা ছেড়ে দিই। তারপর তো ইতিহাস যে আইনস্টাইনের তত্ত্বের উপর মানে কথা বলার মতো লোক আমাদের এই মানে শতাব্দী পর্যন্ত ছিল না আর কি, একমাত্র এই স্টিফেন হকিং। এটা 1960 সালের দিকে আর কি, এবং হকিং এবং তার আরেকজন বন্ধু আর কি রবার্ট পেনরোজ, হকিং এবং পেনরোজ মিলিয়ে এমন একটা বিজ্ঞানের হাতে করলো, বা এমন একটা কিছু মানে যেখানে আমরা বলি যে আসলে মানে কোনো একখানে গিয়ে যখন ফিজিক্সের কোনো সূত্র চলে না, যখন কেমিস্ট্রির কোনো সূত্র চলে না, যখন গণিতের কোনো সমীকরণ সেখানে ফেল করে, এইরকম একটা জায়গা নিয়ে তারা দুই বন্ধু মিলে আর কি তারা রিসার্চ করা শুরু করলো এই স্টিফেন হকিং এবং পেনরোজ, যেটাকে আমরা বলি সিঙ্গুলারিটি বা অনন্যতা তত্ত্ব। এবং এই অনন্যতা এটা এমন একটা জিনিস যে আমি যদি সহজ ভাষায় যদি বলতে চাই আর কি, তাহলে যেই একটা স্পেসে কোনো সমীকরণ কাজ করে না, অর্থাৎ সেখানে সময় যদি আমরা দেখি সেটা সময় বহমান হবে না, যদি কোনো বস্তুকে দেওয়া যায় তার ভর থাকবে না, তার আমি ভর মাপতে পারবো না, মানে এমন একটা অবস্থা, যেই অবস্থাটা নিয়ে আর কি এই দুই বন্ধু মিলিয়ে আর কি আমাদেরকে শিখিয়ে গেছে যে আপনি চিন্তাটা করলে এরকম ভাবে চিন্তা করতে হয়। এবং এই সিঙ্গুলারিটি বা অনন্যতা থেকেই আমাদের আজকে যে ব্ল্যাক হোলের ধারণাটা, এই ব্ল্যাক হোলটা কিন্তু এটাও কিন্তু এক ধরনের সিঙ্গুলারিটি। এবং আমি অনেক সেমিনারে আর কি আমি বলি যে মানুষের মৃত্যুটাও কিন্তু একটা সিঙ্গুলারিটি, যে মানুষের যে মানে মৃত্যুর পর যেহেতু তার কি অবস্থা হয় সেটা সম্পর্কে আমরা জানতে পারতেছি না। ঠিক ব্ল্যাক হোল যখন আর কি কোন একটা নক্ষত্র পতিত হয় ব্ল্যাক হোলের মধ্যে, তখন তার পরবর্তীতে কি ঘটলো, অথবা ব্ল্যাক হোলের ভিতর যাওয়ার পর তার অবস্থাটা কি হলো, এটাও কিন্তু আমরা বলতে পারি না। ইভেন ব্ল্যাক হোলের একটা কাছাকাছি একটা জায়গা আছে যেটাকে তোমরা হয়তো জানবা, এটাকে বলা হয় ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত। এই ঘটনা দিগন্ত পর্যন্ত যদি কোনো পর্যবেক্ষক যায়, সে আর কোনোদিন কিন্তু ফিরে আসতে পারবে না, মানে এটা মানে নো রিটার্ন, মানে প্লেস অফ নো রিটার্ন, যেখানে গেলে আর কেউ ফিরে আসতে পারবে না। অথচ সেখানে কিন্তু যাচ্ছে, মানে অহরহ সেখানে নক্ষত্র পতিত হচ্ছে, সেখানে সময় সেখানে আর কি বয়ে যায় না, তারপর কত কি আর কি সেখানে হচ্ছে। আমরা মৃত্যুর পর যেমন বলতে পারতেছি না যে মৃত্যুর পর মুহূর্তেই ব্যক্তিটার কি হচ্ছে, এটা আমরা বলতে পারতেছি না। সিঙ্গুলারিটিটা
ঠিক সেরকম যে সেখানে কোনো বস্তু পতিত হওয়ার পর কি হচ্ছে আমরা জানি না। সেই স্টিফেন হকিং এটা তো তোমরা কি এখানে পড়বা যে এই ফিজিক্সে আর কি এই হকিং এর তত্ত্ব আছে। তারপর আমার ডান পাশে দেখো প্রফেসর আব্দুল সালাম আছে। প্রফেসর আব্দুল সালাম আমাদের পার্শ্ববর্তী আর কি এই পাকিস্তানের লোক আর কি। তোমরা জানো যে পৃথিবীতে যতগুলো বল আছে আর কি এর মধ্যে 4টা হলো ফান্ডামেন্টাল ফোর্স, এবং এই 4টা ফান্ডামেন্টাল ফোর্সের মধ্যে সবচেয়ে শক্তিশালী ফোর্স একটা তোমরা জানো যে নিউক্লিয়ার ফোর্স। এবং নিউক্লিয়ার ফোর্সটা এত শক্তিশালী যে এটা গ্র্যাভিটেশনাল ফোর্সের চাইতে প্রায় 10 টু দি পাওয়ার 40 গুণ বেশি। 10 টু দি পাওয়ার 40 গুণ মানে 10 এর উপরে কত 40টা শূন্য দিতে হবে, তাহলে কত বড় হবে তার সেইটার চাইতে হলো গ্র্যাভিটেশনাল ফোর্সের চাইতে কত গুণ শক্তিশালী। এবং এই প্রফেসর আব্দুল সালাম এবং তার সাথে আরেকজন আর কি নাম হচ্ছে ভিল বার্নার, এই দুইজন মিলে 4টা ফান্ডামেন্টাল ফোর্সের মধ্যে যে পারমাণবিক ফোর্স এবং তার ভিতরে যে আরেকটা ফোর্স আছে উইক ফোর্স যেটাকে আমরা বলি, এই দুটো ফোর্সের মূলত একটাই ফোর্স। এরা দুই বন্ধু মিলিয়ে সেটা প্রমাণ করার পরে নোবেল পুরস্কার পাইছে প্রফেসর আব্দুল সালাম। এখানে আমাদের যে একটা চিন্তার বিষয় যে 4টা ফোর্সের মধ্যে 2টা ফোর্স একত্রিত হয়েছে, তারপরে 2টা ফোর্সের মূলত একটাই ফোর্স, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। এখন বাকি যে আরো 2টা ফোর্স আছে তাদেরকে নিয়ে আর কি একত্র করার জন্য কিন্তু গবেষণা হচ্ছে। এটা তোমরা আর কি খোঁজ করতে পারো যে আসলে এই গবেষণাটা কতদূর, মানে একটু চিন্তা ভাবনাটাকে নিজেকে একটু প্রসারিত করতে পারো, উপরের দিকে একটু চিন্তা করতে পারো যে 4টা যে ফান্ডামেন্টাল ফোর্স আছে তার মধ্যে 2টা একখানে করে নোবেল পুরস্কার পাইছে। এখন যদি কেউ প্রমাণ করতে পারে যে 4টা ফোর্স মধ্যে একটাই ফোর্স, তাহলে সেটা আরেকটা নোবেল পুরস্কার পাবে, এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। তারপরে নোবেল পুরস্কারের দুটো পুরো দিয়ে দিলাম আমাকে তোমাদেরকে যে আসলে কি কি হবে, অন্তত নিজে না পড়া অন্তত খোঁজটা তো দিতে পারবা যে হ্যাঁ কারা এই সংক্রান্ত কাজ করতেছে। তো আমি আমার বক্তব্য আসলে একাডেমিক হয়ে যাচ্ছে আর কি বেশি, মানে এই বিষয়টাতে আসলে আমি এত আর কি মানে এনগেজ ছিলাম যে আমি এখনো আর কি যদি সুযোগ পাই, যখনই আমি অবসর পাই তখনই কিন্তু আমি এটা নিয়ে আসলে রিসার্চ করি এবং এটা নিয়ে আমি একটা চিন্তা করি। এবং এই প্রফেসর আব্দুল সালামের মানে এই লোককে আমি আসলে সবসময় আর কি অন্তরের অন্তঃস্থল থেকে একটা ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই সাউথ এশিয়াতে যত সায়েন্টিস্ট আছে এদেরকে কেউ পাত্তা দিত না, বাইরের লোকরা কিন্তু কেউ দাম দিত না। কিন্তু এই প্রফেসর আব্দুল সালামের জন্য যে মানে সব সায়েন্টিস্টরা যদি সাউথ এশিয়ার মধ্যে যারা আছে আর কি তারা যদি তাকে মানে নিজের পরিচয়টা খালি কাটেও দেয় আর কি, তাও আমার মনে হয় যে তার জিনিস হবে। কারণ সেই একমাত্র ব্যক্তি যে ইতালিতে গিয়ে আর কি, যে ইতালিতে ত্রিয়েস্টাতে সেই ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স একটা সেন্টার করছে, ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স, যেটাকে আমরা আইসিটিপি বলি। এবং এইখানে এই সাউথ এশিয়ার যত সায়েন্টিস্ট আছে তাদেরকে মানে অ্যাসোসিয়েটশিপ দেওয়া, তারপর বিভিন্ন সেমিনারে আমন্ত্রণ জানানো তাদের টাকায়। এবং সেইখানে একটা পাবলিকেশন আছে যেটাকে বলা হয় স্পিনজার। এই স্পিনজারের একটা পাবলিকেশনকে এতটা মূল্যায়ন করা হয় যে তোমরা চিন্তা করতে পারবে না, যখন আর কি এটা নিয়ে আগে পড়াশোনা করবো তখন দেখতে হবে যে এটা আসলে কত কি। তো এই যে মানে এত এত আর কি কিছু জানতে পারবা সেটা আসলে কোথায় আসে, মানে এই ফিজিক্স ডিপার্টমেন্টে আসে। ফিজিক্স ডিপার্টমেন্টে ফিজিক্সের আমার কিন্তু ভাষা কিন্তু গণিত, ফিজিক্স কিন্তু গণিত ছাড়া কিন্তু আমার চলতে পারবে না, কারণ ফিজিক্সের যে ভাষায় কথা বলে সেই ভাষাটাই কিন্তু গণিত। এবং তোমরা জানো যে আইনস্টাইন যখন আর কি ফটো ইলেকট্রিক ইফেক্ট যখন তৈরি করে, এই ফটো ইলেকট্রিক ইফেক্টটা দেওয়ার সময় সে কিন্তু যখন ইলেকট্রনকে যখন ওখান থেকে আর কি মুক্ত করলো, মুক্ত করার পর কিন্তু সে আর বলতে পারতেছে না যে এই ইলেকট্রন কত বেগে যাবে, কোথায় যাবে, সেটা যখন বলতে পারতেছিল না, তখন কিন্তু এইখানে একটা নতুন একটা আর কি মেকানিক্স নিয়ে আসছিল আর কি, সেই ম্যাক্স প্ল্যাঙ্ক যেটার নাম আমরা এখন বলি আসছে কোয়ান্টাম মেকানিক্স। এই কোয়ান্টাম মেকানিক্সটা কিন্তু ওই ফিজিক্স ওখানে যায় যেহেতু পার্টিকেল একটা মুক্ত হলো, কিন্তু সে কি বেগে যাবে বা কেমন ফ্রিকোয়েন্সি নিয়ে যাবে সেটা তো আমরা আটকে গেল, তখন কিন্তু সেখানে গণিতই তার সাহায্য করবো। এবং গণিত সাহায্য করার পরে কিন্তু একটা নতুন মেকানিক্স একটা তৈরি হয়ে গেল, যেটাকে আমরা বলি এখন কোয়ান্টাম মেকানিক্স। এখন তো আমরা কোয়ান্টাম মেকানিক্স ক্লাসিক্যাল মেকানিক্স এর আলাদা আলাদা অধ্যয়ন করি, এবং ভবিষ্যতে হয়তো আরো কোনো মেকানিক্স আসতে পারে যেই মেকানিক্স দিয়ে হয়তো আমরা যেগুলো এখন পর্যন্ত বুঝতে পারতেছি না সেগুলো হয়তো আমরা কোনোদিন আর কি বুঝতে পারবো। তো আমি আশা করি ফিজিক্সে যারা নতুন আর কি ভর্তি হয়ে গেছে তাদের মানে আগ্রহ জাগার জন্য আমি কিছু ইনফরমেশন দিলাম, সেই ইনফরমেশন গুলো তারা অনলাইনে অথবা অফলাইনে যেখানেই যা পাবে সেটা নিয়ে তারা পড়াশোনা করবে। এবং এই যে যেসব বিজ্ঞানীদের এখানে নাম আছে, আমি যদি একজন একজন করে যদি কথা বলি, এই একজনের জন্যই আর কি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা করে আমাকে কথা বলতে হবে। এতগুলো সায়েন্টিস্ট এখানে দেখা, যে এই সায়েন্টিস্টগুলোর পিছনের যে শক্তিটা সেটাও যদি তোমরা জানতে পারো তাহলেও আর কি নিজেকে অনেক সমৃদ্ধ করতে পারবা। তো আমি আর কথা বাড়াচ্ছি না, কারণ আমাদের আরো অনেক এখানে উপস্থিতি আছে, আমরা তাদের কথা মনোযোগ দিয়ে শুনবো। এবং আমিও কিন্তু একজন মনোযোগী শ্রোতা, কারণ হচ্ছে যে একজন ছাত্র যা বলে সেটাও কিন্তু আমি আসলে মনোযোগ দিয়ে শুনি, কারণ এটাও আমার যে আমি যে তত্ত্বের উপর কি পিএইচডি করছি, এই আইনস্টাইন কিন্তু যে বাসায় থাকতো আর কি, তার পাশের বাসার একটা এই প্রাইমারি স্কুলের একটা মেয়ে আর কি তার কাছে প্রাইমারি করতে আসতো, এত বড় একজন সায়েন্টিস্ট, তার ওই সেই মেয়ের বাবা মা আসিয়া আইনস্টাইনের কাছে সরি বলছে যে আসলে আমার মেয়েটা এত চঞ্চল
যে আমরা আটকাতে পারি না তাকে আসলে, বারবার সে আসলে আপনাকে আসে বা আপনার কাছে আসে ডিস্টার্ব করে। আইনস্টাইন তো ছিল যে আমি ওই মেয়েটাকে, আপনার মেয়েটাকে যা শিখেছি তার চাইতে আসলে বেশি আমি তার কাছ থেকে শিখতে পারতেছি, কাজে তোমরা তাকে এখানে আটকাইও না। আমি আসলে এই তত্ত্বটা বা তার এই কথাটাকে আসলে আমি সবসময় আসলে মনে রাখি। আমি যেখানে যাই সেখানে কিন্তু আমি সবার কথাটা মনোযোগ দিয়ে শুনি। আশা করি যে আমাদের বাকি যে অতিথিরা আছে তাদের কথাগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা, এবং ভবিষ্যতে আমি মনে করি যে ফিজিক্স আর গণিত যেহেতু এত ওতপ্রোতভাবে জড়িত, আমি কিন্তু যে কোনো অনুষ্ঠানে ফিজিক্সকে রাখি, এবং আমি মনে করি যে আসলে ফিজিক্স এবং গণিতের ছাত্রছাত্রীদের মধ্যে একটা ইন্টারেকশন দরকার। যদি আমি সময় পাই আর কি, যেহেতু তোমরা জানো যে আসলে আমি এই মুহূর্তে ডিপার্টমেন্টে একাই আছি, আমি চাইলেও আর কি অনেক কিছু করতে পারি না। যেমন আমি অনেকদিন হলো আর কি ছেলেদেরকে কথা দিয়ে রাখছি যে অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোলজি এই একটার উপরে একটা সেমিনার করবো, কিন্তু আমি আজ পর্যন্ত সময় করতে পারতেছি না। যদি সময় করতে পারি ইনশাল্লাহ তাহলে তোমাদেরকেও সেখানে আমন্ত্রণ জানাবো এবং তোমরা সেখানে আসবা। এবং আমার মনে হয় না যে আসলে আমাদের চারিপাশে যেসব আর কি এই ভণ্ড বাবারা যেসব প্লেট নিয়ে বসিয়ে মানে জ্যোতিষ শাস্ত্র মানুষের হাত গণনা করে দেয় বা হচ্ছে মানুষের লেখা গণনা করে দেয়, এগুলোর আসলে কোনো ভিত্তি আছে কিনা এই সম্পর্কে জানতে পারবা। আমি এই অনুষ্ঠানের আর কি সফলতা কামনা করি এবং তোমাদের সকলের জীবনে আর কি সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আপনার মূল্যবান বক্তব্যে আমাদের জ্ঞানের ভান্ডার আরো সমৃদ্ধ হল। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার কিন্তু আমাদের গণিত ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান, কিন্তু তার মুখ থেকে আমরা যেসব কথা আগে শ্রবণ করলাম আমাদের শুনে মনে হচ্ছিল যে স্যার শুধু গণিতের মধ্যে আবদ্ধ। স্যার কিন্তু আমাদের পদার্থ বিজ্ঞানের বিষয়ের উপরে কিন্তু পিএইচডি করেছেন। হ্যাঁ, অতএব স্যার শুধু গণিত না, আমাদের পদার্থ বিজ্ঞানের উপর ওনার এত যে গবেষণা রয়েছে সেটা তোমরা কল্পনা করতে পারবে না। স্যার কিন্তু আমাদের যে শিক্ষকতার মধ্যে আবদ্ধ না, স্যার কিন্তু অনেক বড় একজন গবেষক। যাই হোক, স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে অনেক সুন্দর চমৎকার বক্তব্য দিয়ে অনেক কিছু জানানোর জন্য। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য পেশ করবেন জনাব আহমদ শহীদুর রহমান স্যার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ। স্যারকে বক্তব্য দান করার জন্য বিশেষ অনুরোধ করছি। পদার্থবিজ্ঞান বিভাগ আয়োজিত আজকের বিভিন্ন অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সুলতান মাহমুদ স্যার, বিশেষ কারণে আমাদের বিশেষ অতিথি মহোদয় ভাইস প্রিন্সিপাল স্যার অনুপস্থিত, মঞ্চে উপবিষ্ট আছেন শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান এবং আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, বিভিন্ন বিভাগীয় প্রধান এবং অর্থ বিষয়ের সম্মানিত সভাপতি এবং অন্যান্য শিক্ষকবৃন্দ এবং স্নাতক ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। তো আমি আসলে বক্তব্য বেশি দিই না, অল্প কথা বলি। সবসময় দুটো একটা কথা বলে আমি কথা শেষ করি। আর অনুষ্ঠানের একটা মনে হয় অবয়বটা বেশি বড় হলে খুব ভালো দেখা দেখা শোনে না। ইসমাইল স্যার যত কথা বললেন এরপরে মনে হয় আর আমার নবীনবরণের জন্য এত কিছু বলার দরকার নেই। আবার একটা বিষয় হচ্ছে নবীনবরণ অনুষ্ঠানের পিছনে আর একটা ঘটনা হচ্ছে, সামনে যাই থাকুক পুজোয় মন নেই নৈবেদ্যে চলে, এরপরে কি হবে আমাদের সেগুলোই অধীর আগ্রহ অপেক্ষা করছে, তাই না? এখন কি হচ্ছে তার থেকে বেশি পরে কি হবে, এটা মানে মুখ্য উদ্দেশ্য আমাদের নবীনবরণের। যাই হোক, তো আমি বেশি কথা বলবো না, একটা মাত্র কথা বলবো, সেটা হচ্ছে সবাই খালি জ্ঞান দেয় আর আমরা জ্ঞান নেই, কিন্তু ভালো লাগে না। তো আজকে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ইউ উইল চেঞ্জ ইউর অ্যাটিটিউড। একটা কথা বলেছি, ইউ উইল চেঞ্জ ইউর অ্যাটিটিউড। দ্য ওয়ার্ড ইটসেলফ ইজ সাফিসিয়েন্ট ফর ইউর লাইফ। আমি ফিজিক্স বুঝি না, কেমিস্ট্রি বুঝি না, সব মাথার উপর দিয়ে দেয়। তো একটা জিনিস আমি পরিষ্কার বুঝি, ইফ আই ক্যান চেঞ্জ মাই অ্যাটিটিউড, আমি ফিজিক্সও বুঝবো, কেমিস্ট্রি বুঝবো, ম্যাথও বুঝবো, যাই আছে সব কিছু, বাট আই হ্যাভ টু চেঞ্জ মাই অ্যাটিটিউড। একটাই মাত্র কথা, বেশি কথা বলবো। আরও মজার বিষয় হচ্ছে, অ্যাটিটিউড শব্দটা এমন একটা শব্দ, আজকে থেকে, এখান থেকে, এখন থেকে
এই মুহূর্ত থেকে যদি আমি পাল্টাতে পারি এটা, তাহলে মনে হয় আমার জীবনে আর কিচ্ছু দরকার হবে না। অ্যাটিটিউড অ্যালফাবেটিক্যালি যদি আমি একটু চিন্তা করি, এ টি 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 আই টি ইউ টি ই, অ্যালফাবেটিক অর্ডারে যদি আমি চিন্তা করি, হিসাব করি, তাহলে এ বর্ণমালার দিক থেকে 1 নম্বরে আসে। তাহলে এর নম্বর কত? 1। টি এর নম্বর কত? 20। অ্যালফাবেটিক অর্ডারে কত? টি ফর 20 না? আরো একটা ঠিক আছে, তাহলে কত হয়? যাতে খাতা কলম আছে লিখতেও পারো। আরো একটা আছে কি? 2টা টি, তাহলে 20 প্লাস 1 কত হলো? আর একটা আই আছে, আই ইকুয়াল টু 9, কত হলো? হ্যাঁ 50। তারপরে আবার কি আছে? টি আছে, আবার 20, আবার ইউ আছে 21, কত হলো? তারপরে হচ্ছে ডি আছে, ডি ফর 4, কত হয়েছে? তারপরে ই আছে, কত হয়েছে? 100। ইউ আর 100% শিওর অফ সাকসেস। Same is your attitude. Thank you very much. ধন্যবাদ স্যারকে। আমাদের আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মাসুদুর রহমান, সম্পাদক শিক্ষক পরিষদ ও বিভাগীয় প্রধান ইসলামের ইতিহাস। স্যারকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তার জ্ঞানবহুল বক্তব্য প্রদানের জন্য। শিক্ষাবর্ষে পদার্থ বিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন গাইবান্ধা সরকারি কলেজের সুযোগ্য এক্সপার্ট অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ সুলতান মাহমুদ খান, এবং মঞ্চে দুটো ব্যানারে নামে আছে কিন্তু আমার উপাধ্যক্ষ মহোদয় আজকে বিশেষ কারণে অনুপস্থিত রয়েছেন। এবং আমি মনে করি যে স্যারের বক্তব্য আমি যেমন উপভোগ করি, তোমরা স্যার থাকলে তোমরাও বেশি উপভোগ করতে। যাই স্যারকে আমরা মিস করছি। এবং মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করছেন সহকারী অধ্যাপক ও বিভাগ প্রধান মোহাম্মদ আব্দুল রহিম স্যার। মঞ্চে উপস্থিত আছেন ইংরেজি বিভাগের বিভাগ প্রধান আবহাওয়া শহীদুর রহমান। উপস্থিত রয়েছেন মঞ্চে আমার দুজন বন্ধুবর, বিজ্ঞান বিভাগের বিভাগের প্রধান ও গণিত বিভাগের প্রধান, এবং মঞ্চের সামনে পদার্থ বিজ্ঞানের আমার সহকর্মীবৃন্দ, যাদেরকে ঘিরে আজকে এই বিশেষ আয়োজন। পদার্থ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষ থেকে অন্যান্য বর্ষের শিক্ষার্থী এবং বিশেষ করে আজকে যারা মধ্যমণি পদার্থ বিজ্ঞানের প্রথম বর্ষের শিক্ষার্থীরা, সবাইকে জানাই গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষক পরিষদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা। আজকে এতক্ষণ আমি অত্যন্ত গভীরভাবে এবং মনোযোগ দিয়ে ছাত্রের কথা শুনছিলাম। আমার একটু আগে নজরুল রহমান স্যারও বললেন যে আমার বন্ধুবর ইসমাইল হোসেন স্যার গণিতের মানুষ, কিন্তু পদার্থ বিজ্ঞান বিভাগের যে জ্ঞানগর্ভ আলোচনা করলেন, আমি যে কিছু বলার জন্য আগ্রহ নিয়ে এসেছিলাম, আজকে শেষে বললে হয় কি আগে বলাগুলো আগেরাই বলে ফেলে এবং পরে সব বলবো সেটাও ভুলে যায়। যাই হোক, আমি ইতিহাসের আমার প্রিন্সিপাল স্যারকেও আমি একটু আলোচনা করলাম, পাশাপাশি বললাম যে স্যার আপনি কি সাইন্স করেছেন? তো আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত সাইন্স ছিলাম। আমি একমাত্র হতভাগা যে আমি এখানে আর্টসের স্টুডেন্ট আর সবাই এখানে সায়েন্সের, এবং তোমাদের সায়েন্সের সামনে আমি সায়েন্স সম্পর্কে বলবো এরকম কথা আমার নেই। তারপর দুটি কথা বলতে চাই যে আমি বিশেষ করে সায়েন্সের যেমন আব্দুল সালাম স্যার আছেন এবং অধ্যাপক হকিন্স, ওনার অনেক সূত্র আমি জেনে হোক না জেনে হোক আগ্রহ সহকারে কোনো আমি মনে করেছি। আমি প্রায় স্টুডেন্ট সম্পর্কে আর্টসের স্টুডেন্ট, এই জন্য আর্টসের আলোকে আমি তাদের বক্তব্য দিই যে আমি কিছু তথ্য আবিষ্কার করেছি। সেটা হচ্ছে কি, আমি যদি পৃথিবীর ইতিহাসে যতগুলো যুগ আছে সবচেয়ে খারাপ যুগ হচ্ছে ডাইরেক্টের যুগ, এবং সেটাকে আমি বলি 3W তত্ত্ব। 3W তত্ত্ব মানে হচ্ছে কি ওয়াই ওয়েল ওয়াই, যেটাকে বলা হয় মদ, জুয়া এবং নারী।
এই তিনটা ছিল জাহিলিয়াতের যুগের সবচেয়ে মূল মন্ত্র। আর এই তিনটা যদি কারো মধ্যে থাকে এবং সমন্বয় ঘটাতে পারে, তাহলে দেখা যাবে তার ধ্বংস অনিবার্য। এবং আরেকটা এর চেয়ে ভালো, এখানে খারাপ আছে তার বিপরীত ভালো থাকে। এবং সেই দিক দিয়ে আমি অধ্যাপক বকিংসের একটা তথ্য আমি নিজেই অনুধাবন করতে পেরেছিলেন। তিনি বলেছেন যে তিনটা জিনিস যদি মানুষ সমন্বয় ঘটাতে পারে, তাহলে তার খারাপের বিপরীত চিত্র তার মধ্যে ভালো অবধারিত দেখা দেবে। সেটা হচ্ছে 3H তত্ত্ব। যে তত্ত্বের আলোকে মানুষ যদি হেড, হার্ট এবং হ্যান্ড, এই তিনটা যদি তার কাজে সমন্বয় ঘটাতে পারে, তবে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে ধাবিত হবে, তাতে বিন্দুর মাত্র সন্দেহ নেই। আমরা দেখি, আমরা ইন্টারনেট বা যখন ছোটবেলায় পড়ালেখা করতে 7, 8, 9, তখন মানুষ একটা হার্টের চিহ্ন রাখে। হার্ট পর্যন্ত ভালোবাসা, একমাত্র ভালোবাসার কারণে মানুষ 4 তলা 5 তলা থেকে লাভ দেয়। তাহলে এইগুলো যদি ভালো কাজে আমি ব্যবহার করতে পারি এবং সেটা সমন্বয় করতে পারি, তাহলে আমি অবশ্যই হচ্ছে কি আমার সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবো। তাহলে সেই রকম একজন বিজ্ঞানী, তিনি হচ্ছে কি যার জীবন দশায় তার সম্পর্কে বিভিন্ন তথ্যমূলক মানুষ পড়ালেখা করেছে, তার মতো একজন ব্যক্তির বিষয়ে তোমরা পড়ালেখা করতেছো, তাহলে সেই দিক দিয়ে তোমরা নিজেকে অবশ্যই ভাগ্যবান মনে করতে পারো। কিন্তু খালি বললেই হবে না, ইট ইজ ইজিলি বা ডিফিকাল্ট টু ডু। আমরা তো অনেকেই বলে যাই, কিন্তু পড়াটা যে কত কষ্টকর সেটা তোমরা যেমন এখন ছাত্র হিসাবে উপলব্ধি করতে পারছো, আমাদের সময় কোনো আমরা এগুলো উপলব্ধি করেছি যে স্যারেরা বলে যায়, কিন্তু এটা কার্যকরণ করা এবং সেটা বাস্তবায়ন করা কতটা কষ্টকর যারা ওই পর্যায়ে থাকে তারাই বুঝতে পারে। আমি মনে করি পৃথিবীতে নাথিং ইজ ইম্পসিবল, অসাধ্য কিছুই নেই। মানুষ সৃষ্টির সেরা জীব, তাকে আল্লাহ তাআলা সেই যুক্তিবিদ্যার ভাষায় বলে ব্যক্তাত্ব এবং জ্ঞাতাত্ব। জ্ঞাতাত্ব মানে গুণের দিক, আর গুণ মানুষের মধ্যে আছে বিদায় সে অন্যান্য প্রাণী থেকে আলাদা। তাহলে তুমি, আমি মনে করি এই প্রতিযোগিতামূলক যুগে তোমার বিজ্ঞান, ইংরেজি, তথ্য প্রযুক্তি এবং বিশেষ করে শিক্ষিত যদি হতে পারো এবং মানবিক কোনো মূল্যবোধ সম্পর্ক যদি বিষয়ে জ্ঞান অর্জন করতে পারো, তাহলে তোমাদের আশা করি যে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই গাইবান্ধা কলেজে ভর্তি হয়েছো, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে অবশ্যই সক্ষম হবে। এর জন্য তোমাদের পরিশ্রম করতে হবে, এর জন্য তোমাদের থেকে সৎ হতে হবে, এর জন্য তোমাদের থেকে অধ্যবসায়ী হতে হবে এবং সর্বোপরি তোমাদের দেশপ্রেম থাকতে হবে। এবং তোমরা যারা এই গাইবান্ধা সরকারি কলেজে ভর্তি হয়েছো, তারা কোনো অংশেই কম না। ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বা বিশ্বের যে সকল নামি দামি বিশ্ববিদ্যালয়ে থাকুক না কেন, তারা তোমাদের মতো একটা, তাদেরও মাথা আছে, তোমারও একটা মাথা আছে, তাদেরও 2টা হাত আছে, তোমারও 2টা হাত আছে। তাই তারা ভালো করে কেন? তারা ডিসিপ্লিন মেইনটেইন করে, যেটা আমাদের একটু আগে আপন শহীদুল রহমান স্যার বললেন যে তোমার অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে। তোমরা চেয়েছো, তাই গাইবান্ধা সরকারি চান্স পেয়েছো, তোমরা নিজেকে চেঞ্জ করো, আমি মনে করি তোমরা চ্যাম্পিয়ন হবে। এবং এই আশাবাদ তোমাদের প্রতি আমার থাকলো। এবং ফিজিক্স ডিপার্টমেন্টে তোমরা জানো 101 জন ভর্তি হয়, কিন্তু ভর্তি যেতে যেতে দেখা যায় 60 জন বা 55 জন টিকে থাকে। তাহলে এই টিকে থাকতে গেলে যে কাজ করা দরকার, যে লাইনে থাকা দরকার, সেই লাইনে তোমাদের থাকতে হবে। এর জন্য নিয়মিত পড়াশোনা করতে হবে। পড়ালেখা করলে আশা মনে করি তোমাদের অত্যন্ত প্রজ্ঞাবান শিক্ষকরা আছে, স্মার্ট শিক্ষকরা আছে, তোমরা তোমাদের এই সফলতা অর্জন বা সাফল্য তোমাদের হাতে ধরা দেবে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু এখন চেঞ্জ করেছে, ইনকোর্স নাম্বার, তারপরে নিয়মিত হচ্ছে কি আর টার্ম পেপার তোমাদের মনে হয় থিসিস আছে, এগুলো তোমাদের কোনো জমা দিতে হবে। এক কথায় কোনো কাজ কঠিন না, কিন্তু সেটা তো প্রতিনিয়ত আমি দেখি, চর্চা করি, সেটা সহজেই আমার কাছে কি দেবে, সোজা হয়ে ধরা দেবে। আশা করি তোমাদের আজকের এই স্যারদের অনেক জ্ঞান গর্ব তোমরা কথা শুনেছো। কোন স্যারের যে কথাটাই তোমাদেরকে ভালো লাগবে, সেই একটি কথাকে মূল ভিত্তি হিসেবে ধরে তোমাদের সামনের দিকে এগিয়ে যাবে। তোমরা ভালো কিছু করলে গাইবান্ধা কলেজ গর্বিত হবে, খারাপ কিছু করলে গাইবান্ধা কলেজ লজ্জিত হবে বা ব্যথা পাবে। আমরা আশা করি তোমাদের পরিবর্তনের জন্য প্রথমে নিজেকে পরিবর্তন করতে হবে। নিজে বদলাতে পারলে তোমার সমাজ, তোমার পরিবার বদলাবে এবং একসময় দেশ বদলে যাবে। তোমাদের সাফল্য
হোক তোমাদের আগামী ভবিষ্যৎ, তোমরা গাইবান্ধা কলেজের সুনাম বহুগুণে বৃদ্ধি করো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার এই অনুষ্ঠানে দুটি কথা সুযোগ দানের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। আপনার বক্তব্যে আমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে বলে আমরা আশাবাদী। আমরা এতক্ষণ যার মূল্যবান ও জ্ঞান সমৃদ্ধ বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি, বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব প্রফেসর মোহাম্মদ সুলতান মাহমুদ, অধ্যক্ষ গাইবান্ধা সরকারি কলেজ, তাকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের এই মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। সবাই একটু করতালি দেন। বিসমিল্লাহিররহমানিররহিম। গাইবান্ধা সরকারি কলেজ পদার্থ বিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত 2025-25 শিক্ষাবর্ষের নববর্ষ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মজিদ, বিভাগ প্রধান, বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগ প্রধান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষক মন্ডলী এবং 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং অন্যান্য বর্ষের শিক্ষার্থী সবাইকে কলেজ প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের মাসুদ সাহেব সুন্দর একটা কথা বলছেন যে আমরা আর্ট, তার মানে আমরা লো কোয়ালিটি, কিন্তু প্রধান অতিথি বিশেষ অতিথি হয়ে আমরা বসে আছি, তাই না? এটা কেমন হলো না, বেমানা। আমাদের ইসলাম সাহেব কত জ্ঞান গর্ব আলোচনা করলেন ফকির সম্পর্কে, আব্দুল সালাম সম্পর্কে, তাই না? অনেক বড় বড় মানুষের, এবং উনি একজন গবেষক। আমাদের শহীদুর রহমান স্যারও খুব সুন্দর কথা বলছেন। তো সেই ক্ষেত্রে আমাদের বক্তব্যটা ওই ধরনের। তোমাদের এখানে আমি একটু ব্যতিক্রম কথা বলবো যে তোমরা জানো যে তোমরা এখানে ভর্তি হয়েছে 105 জন বা 101 জন, 105টা আসন, কিন্তু এখানে উপস্থিত 50% আছে কিনা আমার সঙ্গে, যেটা শহীদুর রহমান স্যার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। একটা অনুষ্ঠানে থাকাটা আমাদের জরুরি, এই কারণে এখানে অনেক কিছু শেখা যায়। আজকের যে প্রথম থেকে অনুষ্ঠান তোমরা দেখছো, এখান থেকেও কিন্তু আমাদের অনেক কিছু শেখা যায়। আমরা প্রতিনিয়ত শিখছি, তোমরা যেমন শিখছো আমিও প্রতিনিয়ত শিখছি, এবং আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদের শিখতে হবে, এবং এটাই স্বাভাবিক। এটা কি সত্য হিসাবে যদি মেনে নিতে পারো, তাহলে তুমি মনে করবা যে আমি মানুষ হবার যোগ্যতা অর্জন করব। আর যদি এটাকে সত্য হিসাবে মেনে না নাও, তাহলে তুমি মানুষ হবার যোগ্যতাই তোমার। তার মানে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা, আমাদের ইসলামটা সুন্দর করে বলছেন, আমাদের জ্ঞানের একটা সীমাবদ্ধতা, কারণ আমরা সসীম সত্তা, কিন্তু আমাদের আকাঙ্ক্ষাটা অসীমের, তাই না? আমাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু আমরা অসীমের দিকে যেতে চাই, আমরা সেই পরম সত্তাকেও জানতে চাই, যেটা অসম্ভব, কিন্তু আমরা সেটাকে জানতে চাই যে পরম সত্তা কি, পরম সত্তাকে পাওয়া সম্ভব কিনা, তাই না? আমরা শেষ নবী সম্পর্কে আমরা অনেক কিছুই জানি। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে গিয়েছেন, তোমরা তো সব জানো, তাই না? তিনি মেরাজ শরীফে গিয়েছেন, এবং আমি কোনো একটা বইয়ে দেখছিলাম যে উনি মেরাজ শরীফে 27 বছর ছিল আমাদের এই জগতের ছিলেন। তার মানে ওনার বয়স তো 63, তাহলে 63 আর 27, তাহলে ওনার বয়স হয়ে যায় 90। তাহলে এই যে 27 বছর থেকে আসলেন,
এসে দেখলেন যে পানি ওজোন পানি গড়ছে এবং সবাই কিন্তু অবিশ্বাস করলেন, তাই না? সবাই অবিশ্বাস করলেন এবং তাকে বললেন যে আজকে কি কোনো নতুন খবর আছে? বললেন হ্যাঁ, আমি মেরাজ শরীফে গেছি এবং আর একটা মসজিদ দেখে তারপর উদ্যোগমন করি। বলে যে এটা কি সত্য? বলে যে হ্যাঁ। বলে যে আমি কি এটা মানুষকে বলতে পারবো? তো বলে যে হ্যাঁ, আপনি অবশ্যই বলতে পারবো। কারণ কি, যে অর্থাৎ মোহাম্মদ যে উম্মাদ পাগল, এইটা বললে মানুষ বিশ্বাস করবে যে আসলে মোহাম্মদ স্বাভাবিক মানুষ না। তার চাচা অত্যন্ত খুশি হল। খুশি হয়ে তিনি যারা যারা মোহাম্মদের কাছের মানুষ তাদের সঙ্গে দেখা করে বলার চেষ্টা করলেন যে তোমরা তাকে এত বিশ্বাস করো, এত ভালোবাসো, সে এই কথা বলছে। এবং গেলেন কার কাছে? আবু বকর কাছে। তুমি কি জানো আজকে মোহাম্মদ এই কথা বলছে? তো বললেন যে উনি কি নিজ মুখে বলছেন? আবু বকর বললেন, বলে দেখেন। তো বলে উনি যদি বলে থাকেন তাহলে সত্য, উনি যদি বলে থাকেন তাহলে সত্য, এটা মিথ্যা না। তাহলে এই যে 27 বছর উনি ছিলেন, আবার এসে দেখলেন যে ওজোন পানি গড়ছে, কারণটা এই জগৎটা তখন ইনঅ্যাক্টিভ ছিল। তোমরা সূরা কাহাফ পড়বা, সূরা কাহাফ পড়লে তোমাদের ধারণা কিছুটা পরিষ্কার হবে যে এটা সম্ভব। হকিং সম্পর্কে আমাদের ইসলাম স্যার বললেন, হকিং তো অনেকগুলো জগতের কথা বলছে, যেটা আজ থেকে আরো 50-60 বছর আগে ইমানুয়েল কান্ট বলছে। ইমানুয়েল কান্ট এইভাবে বলছে যে এই জগৎটা মিথ্যা, মিথ্যার জগৎ, অবভাষিক জগৎ, যেটাকে আমরা ফিনোমেনা বলি। যে জগতে আমরা বাস করি এইটাকে বলছেন যে এটা আসল জগৎ না, এটা সত্যের জগৎ না, মিথ্যার জগৎ। তাহলে সত্যের জগৎ বললে তো অতীন্দ্রিয় জগৎ, সেটাই আসল সত্যের জগৎ। তো বলে তো ওরা জানা যাবে কিভাবে? বলে তো ওটা জানা যাবে না, ওটা অজ্ঞাত এবং কিন্তু আছে। তাহলে এই যে দেখো ইমানুয়েল কান্ট যেটা বলছে, উনি কিন্তু একজন দার্শনিক, অনেক উচ্চমানের দার্শনিক, কিন্তু প্রমাণ করতে পারে না। কিন্তু হকিং যেটা বলছে, ইমানুয়েল কান্টের সঙ্গে তুমি হকিংসের কিছুটা মিলাও, তাহলে দেখবা যে তুমি কিছুটা ওই কথার সত্যতা মিলাতে পারবে। আমরা যদি ওই যে মেরাজ শরীফের ঘটনাকে মিলাতে পারি তাহলে দেখবে যে অনেক কিছু। তাহলে বিজ্ঞান, হ্যাঁ প্লিজ তোমরা কথা বলবে, তাহলে বিজ্ঞানেরও একটা লিমিটেশন আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে বিজ্ঞানের একটা লিমিটেশন আছে, তারপরে আর যেতে পারে। তার মানে সেই তোমাদের কান্টের মতোই, যখনই যেতে পারে না তখনই বলে যে অজ্ঞাত হয়ে বলে, মানে আমরা আর জানতে পারি না। বলে যে ঈশ্বর আছে, তাকে জানা যাবে কিভাবে? তো বলে যে ঈশ্বর আছে এটা সত্য, কিন্তু অজ্ঞাত এবং অজ্ঞাত জানা যাবে। তোমরা তো সবাই ফিজিক্সের ছাত্র। এই যে জড় পদার্থকে আমরা বলছি, এটা কিভাবে তারা আছে? কারণটা এর মধ্যে শক্তি আছে, তাই না? তোমরা তো আমার তো ভালো বলতে পারবা যে এর মধ্যে ইলেকট্রন, হ্যাঁ অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তাই না? অর্থাৎ একে অপরের সঙ্গে তাদের প্রতিনিয়ত যে সাংঘর্ষিক অবস্থা, সেই অবস্থানের কারণে এটা দ্বারা, তার মানে একটা শক্তি আছে। এটা আমি জোরে একটা যদি এখানে আঘাত করে আমার হাতটা বিপরীত দিকে ফিরে আসে, তাই না? ফিরে আসে, কারণটা তার মানে ওর একটা শক্তি আছে। তোমরা তো ফিজিক্সের এই বিষয়গুলো পড়াশোনা করো। কাজে আমি যেটা বলতে চাচ্ছি যে তোমাদের, আমরা যেহেতু মানুষ, আমি অল্প কয়েকটা কথা বলি তো আমি শেষ করব। তোমরা যেহেতু মানুষ এবং অত্যন্ত মেধাবী, তোমরা যারা ফিজিক্সে পড়তে এসো, আমি বিশ্বাস করি যে তোমাদের সাহস আছে, বলতেই হবে। সাহস না থাকলে ফিজিক্স পড়া যাবে। ফিজিক্স
সায়েন্সের মধ্যে আমি মনে করি একটা জটিল একটা বিষয়, তাই না? তোমরা আপেক্ষিক তত্ত্বটা ছাত্রদের কাছে ভালো করে শিখে নিও, তাহলে অনেকটা বুঝতে পারবে। আপেক্ষিক তত্ত্বটা খুব গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব। তো তোমরা যারা ফিজিক্স পড়ো তোমরা অবশ্যই মেধাবী, এই কারণে তোমাদের যারা মেধাবী তাদের আমি বিশ্বাস করি যে তাদের আচরণটাও মেধাবী হবে। তাদের আচরণ সাধারণের মতো না, তাই না? তোমার আচরণটা, যারা জ্ঞানী মানুষ, অনেক উপরে স্তরের মানুষ, অর্থাৎ প্রকৃত জ্ঞানী, আমি নামধারী জ্ঞানীর কথা বলছি না, যারা প্রকৃত জ্ঞানী তাদের সঙ্গে মিশে দেখবে যে তাদের আচরণটা আলাদা, ব্যতিক্রম। তুমি মনে করছো এই লোকের ক্ষেত্রে আমি যাবো কি বল, এত বড় মাপের মানুষ, এত নাম যশ খ্যাতি, এর সঙ্গে কি কথা বলা যাবে? কিন্তু তার সঙ্গে তুমি যদি কখনো আকস্মিক ভাবে কথা বলার সুযোগ পেয়ে যাও, তাহলে দেখবা যে ওই মানুষটা শিশুর মতো কোমল হৃদয়ের এবং সহজ, তোমার বিশ্বাসই হবে। এর কারণটা, এর কারণটাই হলো যে সে জ্ঞানী মানুষ এবং তার যে একটা সীমাবদ্ধতা আছে জ্ঞানের, সে সেটা বুঝতে পারছে, তাই না? নিউটন কি বলছিলেন যে আমি কিছু নুড়ি কুড়ালাম জ্ঞানের ক্ষেত্রে, আমি কিছু নুড়ি, এত বড় একজন বিজ্ঞানী যাকে আমরা সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীর আসনে বসাচ্ছি, আর সে জ্ঞান সমুদ্রে কিছু নুড়ি কুড়াল, তার মানে কিছুই পায়। তার মানে উনি বুঝতে পারছে আমি কিছুই উদ্ধার করতে পারলাম না, অল্প কিছু সামান্য নুড়ি মানে পাথর, অল্প কিছু পাথর বা ধূলিকণা। তার মানে কি? তারা যদি ওই কথা বলে আমি কোথায়, এটা চিন্তা করবা আমার অবস্থানটা কোথায়। এত বড় বড় বিজ্ঞানীরা যদি এই কথা বলে, তাহলে আমরা যারা আছে যে অবস্থান আছে, আমার অবস্থানটা কোথায়, সেই অবস্থান বিবেচনা করে আমাদের শহীদুর রহমান থাকবে 100, মানে তুমি যদি 100 পরিবর্তন হতে পারো, তুমি 100% আমি বিশ্বাস করি তুমি সফল। তার মানে আমাকে পরিবর্তন করতে হবে, আংশিক 100% পরিবর্তন করতে হবে। কাজে যদি এটা পরিবর্তন করতে পারো নিজেকে, তাহলে এই পরিবর্তনের ক্ষেত্রটা আমি কিভাবে পরিবর্তন করব? এই যে আজকে অনুষ্ঠানে থাকলেও তো তুমি কিছুটা পরিবর্তন হতে পারতাম, তাই না? আজকে যদি তুমি যারা আসো আজকে আর যারা নাই, তাদের মধ্যে কিছুটা পার্থক্য হয়ে যাবে, এভাবেই পরিবর্তন হবে। রেগুলার ক্লাস করো, একসঙ্গে আড্ডা দিবা, বন্ধু বান্ধব আড্ডা দিলেও জ্ঞান হয়, আড্ডার দরকার, ভুল ভ্রান্তিগুলো সংশোধন হয়, অনেক কিছু জানার সুযোগ হয়। এই জন্য একা একা পড়ার চেয়ে গ্রুপ স্টাডি করা অনেক সুবিধা, অনেক। এই জন্য রেগুলার ক্লাস করতে হবে, ক্লাস করার কোনো বিকল্প নেই, ক্লাস করবা, আড্ডা দিবে। একবারে মাঠে বসে রোদ্রে বসে আড্ডা দাও না, কোনো অসুবিধা নেই, বই রেখেই আড্ডা দাও, বই দরকার নেই। বই রেখে তোমরা গল্প গুজব করো, দেশ সম্পর্কে গল্প গুজব করো, রাজনীতির গল্প করো, বিশ্ব সম্পর্কে আলোচনা করো, এক জায়গায় বসো না কেন? বসলেও তো তোমার অনেক জ্ঞান হবে। কিন্তু আমরা ওই যে মোবাইল, তাই না, মনে হয় তসবি টিপস, হ্যাঁ, এতে কি জ্ঞান হবে? চ্যাটিং করে কোনো লাভ আছে বন্ধু বান্ধবের কাছে? এইটা বাদ দাও, বই পড়বা, কলেজে আসবা, আড্ডা দিবা। আড্ডা না দিতে পারো, কলেজ ক্যাম্পাসে ঘুরে বেড়াবো, মানুষের আচরণ দেখো, এই আচরণ দেখার মধ্যেও তোমার পরিবর্তন হয়। এই জন্য আমি যদি পরিবর্তন হতে চাই, আমাকে মাঠে ঘাটে সব জায়গায় যেতে হবে, মাঠের বাজারেও যেতে হবে, তাই না, খেলার মাঠেও যেতে হবে, সর্বত্র বিচরণ করতে হবে। তোমরা সক্রেটিসের নাম শুনছো? কে ছিলেন? সক্রেটিস একজন দার্শনিক, তাই না, যার কোনো লেখা নেই, তিনি কোনো কিছু লিখাও জানেন না। অলসো প্লেটোর মতো একজন দার্শনিক, তার শিষ্য প্লেটো নিজে
তার ডায়ালগ গ্রন্থে লিখে গেল। তার মানে প্লেটোর মাধ্যমেই আমরা সক্রেটিসকে পাই, তাই না? প্লেটোর লেখনীতেই আমরা সক্রেটিসকে পাই, যে সক্রেটিস কতবার একজন দার্শনিক ছিল এবং সক্রেটিসের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? জ্ঞান বিতরণ করা বিনা পয়সা, এবং মাঠে ঘাটে হাতে তিনি ঘুরে বেড়াতেন এবং যুব সম্প্রদায় তার সঙ্গে থাকতেন তার কথা শোনার জন্য, জ্ঞান অর্জনের জন্য। একজন ডেনোক্লিয়াস নামে একজন দার্শনিক 7 কিলোমিটার এই পাহাড় পর্বত পার হয়ে আসতেন হেঁটে হেঁটে। তখন তার তো রাস্তাঘাট ছিল না, সভ্যতা ওইভাবে মানুষের দূর করে আসে নাই, অনেক কষ্ট করে সক্রেটিসের কথা শোনার জন্য। আর তোমরা দেখো যে সক্রেটিসের কথা শোনার জন্য অনেক দূর দূরান্ত থেকে কত কষ্ট করে মানুষজন আসতো, আর তোমরা ক্লাসেই আসতে পারো। সোয়ানাটায় ক্লাস দিলে আর তোমাদের খুঁজে পাওয়া যাবে, সোয়ানাটায় 10টায়। এটা ঠিক না, পরিশ্রম করতে হবে। তোমাদের সঙ্গে যারা ছোটবেলা থেকে লেখাপড়া করছে, তুমি চিন্তা করে দেখো, তারা নাই অনেকেই। আবার তোমাদের সঙ্গে পড়াশোনা করে তোমার তো ভালো অবস্থানে গেছে না, তুমি যেতে পারো। আবার তোমার সঙ্গেও অনেকে আসতে পারে। এই যে পার্থক্যগুলো ঘটে যাচ্ছে, এগুলো মাঝে মাঝে একা একা চিন্তা করো, তাহলে তোমার মধ্যে পরিবর্তন আসবে। তুমি তোমার জায়গাটা, তোমার ভুলভ্রান্তিগুলো সংশোধন করে কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারো। আমাদের আরেকটা বলছে না যে আমরা ডিপার্টমেন্টে দেখো কি করবো, ওই ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করতে অনার্স মাস্টার করে সে প্রশাসনিক পদে চাকরি পাইছিলেন, ম্যাজিস্ট্রেট। এখন ম্যাজিস্ট্রেট থেকে আবার ওটাকে থেকে দিয়ে আবার শিক্ষা কেটে দেয়, ওটা ভালো লাগে। আবার অনেকে শিক্ষা ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে যাচ্ছে। কোনটা যে কার ভালো লাগে লাগে না আমরা নিজেরাও বুঝি। এখানেই আমরা অসহায়, জ্ঞানের দিক থেকেই আমরা অসহায়। কোনটা ভালো কোনটা মন্দ এটা নির্ণয় করা কঠিন। যত মানুষ তত মন। তুমি এখানেই বসে আসতো, আমার কথাই শুনতো। আমি যদি এখনই বলি তাই আমি কি করলাম, বলে স্যার আমি তো এখানে ছিলাম না, এই তুমি তো এখানেই বসে আছো। তার মানে তুমিও বালাসি কাটে ঘুরে বেড়াচ্ছ, তাই না? এই হলো আমাদের মনের অবস্থা। আমাদের মন চিরচঞ্চল, ঠিক না? এই মনকে যদি চিনতে পারো তাহলে তুমি তোমাকে চিনতে পারো। এই জন্য সক্রেটিস বলছিলেন নো দেখতে নিজেকে। দেখাতে তোমাদের যে কথাগুলো বললাম সেই কথাগুলো তোমরা নিজেকে পরিবর্তনের জন্য যা করা দরকার সেইভাবে এখনো তোমাদের সময়, এখন তোমরা ফার্স্ট ইয়ার, যারা তোমাদের সময় আছে, কাজে স্মার্টফোন তোমাকে পরিবর্তন এনে দিতে পারবে না। এগুলো বাদ দাও, পড়াশোনা করবা, গ্রুপ স্টাডি করবা, আড্ডা দিবা, দেখবা যে তুমি পরিবর্তন হয়ে যাচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানে যাবা, সেটা যত যে ধরনের অনুষ্ঠানই হোক, কলেজে হোক অন্য কোনো জায়গায় হোক, যখনই লোক সমাগম দেখবা সেখানেই ওখানেই দাঁড়াবা, দেখবা কি ঘটে কি হচ্ছে, এই যে কি ঘটে কি হচ্ছে এখানেই তোমার উদ্ধার করবে। একই ঘটনা তুমিও দেখলে, একজন সাংবাদিক দেখলো, দেখবা যে ঘটনার বিবরণ আলাদা, তাই না? তার মানে এই যে দেখার ক্ষেত্রে যে বৈষম্য, দেখার ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গি এক না। এই জন্য আমরা যা দেখি সম্পূর্ণ দেখতে পাই না।